কলকাতায় ধর্মতলায় সিজেপির সমর্থনে যে আন্দোলন, সেই আন্দোলনে ধুন্ধুমার হলো ধর্মতলার মোড়ে আন্দোলনকারীদের একাংশ, বাম ছাত্র যুবদের একাংশ, তারা বোতল, ইট, লাঠি ছোড়ে, জুতো ছোড়ে পুলিশের উদ্দেশ্যে। তারপরেই পুলিশ ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া করে আন্দোলনকারীদের। আর সেই আন্দোলনকারী বিক্ষোভকারীরা এরপরে একাংশ বিশৃঙ্খল হয়ে ওঠে, লাঠি উঁচিয়ে তারা, জলকামান। এই ছবি দেখছেন। কিছুক্ষণ আগেই কলকাতায় নিট আন্দোলনে তুলকালাম হয়। কলকাতায় নিট আন্দোলনে ধর্মতলায় আন্দোলনকারীদের একাংশ বিশৃঙ্খল হয়ে ওঠে এবং সেই বিশৃঙ্খলতায় অশান্তি ছড়ায়, তুলকালাম হয়, ধুন্ধুমার, ব্যাপক ইট বৃষ্টি পুলিশের দিকে। তারপরে পুলিশ সংযম দেখায়, পুলিশ লাঠি চালায়নি, পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে আন্দোলনকারীদের। এরপরে তারা রানী রাসমণিতে অবস্থান করতে চায়। রানী রাসমণিতে প্রথমে আন্দোলনে না করে দেওয়া হয়, কিন্তু তারপর রানী রাসমণিতেই অবস্থানে অনুমতি দেওয়া হয়, নির্দেশ দেওয়া হয়। গার্ডরেল রানী রাসমণি থেকে সরিয়ে নেওয়া হয়, পুলিশ সরিয়ে নেয়। আর এই আন্দোলন থেকেই যদি পড়ুয়াদের আন্দোলনই হয়, তাহলে কেন জুতো, কেন বোতল, কেন ইট? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। পুলিশকে বোতল, জুতো ছুটতে হয় পড়ুয়াদের আন্দোলন থেকে, সত্যিকারের আন্দোলন থেকে? এই প্রশ্নই উঠছে। সরাসরি চলে যাব প্রতিনিধি রৌনকের কাছে। রৌনক, এই রকম পরিস্থিতি হলো কেন? কেন একটা নিট আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন, যেটা দিল্লিতেও হচ্ছিল, সেই আন্দোলন আজকেও হওয়ার কথা ছিল শান্তিপূর্ণ আন্দোলন, সেখান থেকে পুলিশের দিকে বোতল, জুতো এসব ছুটতে হলো কেন? তাকে এখানেই তো উঠছে প্রশ্ন, কারণ এসএফআইয়ের ডাকে যে মিছিল ছিল শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা মোড় পর্যন্ত, মিছিল সুষ্ঠুভাবে এখানে এসে পৌঁছায় এবং এখানে এসে তারা জমায়েত করে। 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর পুলিশের তরফ থেকে তাদেরকে অনুরোধ করা হয় যে যাতে এখান থেকে তারা তাদের এই জমায়েত সরিয়ে রানী রাসমণি এভিনিউতে নিয়ে যায়, কিন্তু কোনোভাবেই তারা সেই কথা শোনেননি এবং প্রথম থেকে পুলিশ কিন্তু সহনশীল ভূমিকা পালন করে। বারংবার পুলিশের তরফ থেকে মাইকিং করা হয় যাতে এই আন্দোলনকারীরা তারা সুষ্ঠুভাবে এই মিছিল করে এবং তাদেরকে বলা হয় রানী রাসমণি এভিনিউতে চলে যাওয়ার জন্য। কেউ তখনও চলে যাননি। উল্টে কি ছবি দেখা গেল যে পুলিশকে কার্যত টার্গেট করে জুতো, জলের বোতল, লাঠি ছোড়া হয় এবং তখনই কিন্তু পুলিশ এই জমায়েত ছড়ানোর জন্য, ছত্রভঙ্গ করার জন্য তাদেরকে তাড়া করে। পুলিশের তরফ থেকে কিন্তু কার্যত তাদের ওপরে কোনো রকমভাবে লাঠিচার্জ বা কিছু করাও হয়নি এবং তারপরে দেখা যায় আবারও একেবারে ধাপে ধাপে যে বিশৃঙ্খল পরিস্থিতি, ধাপে ধাপে উত্তেজনা ছড়ানোর চেষ্টা। তোমার ছবিটা দেখাবো অয়ন্দা, গোটা এই ধর্মতলা চত্বর জুড়ে কিন্তু আন্দোলনকারীরা বসেছিল এবং সেখান থেকেই পুলিশকে টার্গেট করে এরমভাবে জুতো, লাঠি, জলের বোতল ছোড়া হয় এবং 3 ঘন্টা পর এই শহরের ব্যস্ততম রাস্তা ধর্মতলা এখন অবরোধ তুলে দেওয়া হয়েছে। যারা জুতো, বোতল, ইট ছুটছিল, তাদের কি কেউ বারণ করার ছিল, কেউ নিষেধ করার ছিল আন্দোলনকারীদের মধ্যে থেকে? দেখো একেবারেই না, তখন কিন্তু কাউকে দেখা যায়নি যে একটা মব হঠাৎই পুলিশের ওপরে চড়াও হয় এবং তারপরে পুলিশকে উদ্দেশ্য করে যেভাবে লাঠি, জুতো এবং অন্যান্য বস্তু ছোড়া হয়, তখন কিন্তু কোনো রকম নেতৃত্বকে সামনে আসতে দেখা যায়নি। এবং এখানে প্রশ্ন উঠতে, যেহেতু এসএফআই এর ডাকে আজকের এই মিছিল ছিল, তখন এসএফআই এর নেতৃত্ব তারা কোথায় ছিল? পরবর্তীতে তারা এসে বলছে রানী রাসমণি এভিনিউতে এই জমায়েত নিয়ে যাওয়ার জন্য। 3 ঘন্টা ধরে এই শহরের একটা ব্যস্ততম জায়গায় ধর্মতলা মোড় অবরোধ করে তারা তাহলে কেন ছিল? সেই অনুমতি কি পুলিশ দিয়েছে? পুলিশ কিন্তু কোনো পারমিশন দেয়নি এবং মিছিলের পারমিশন দেওয়া হলেও তারা দীর্ঘক্ষণ এই ধর্মতলা চত্বর কিন্তু অবরোধ করে থাকে। পুলিশ যখন তাদেরকে মাইকিং করে উঠে যাওয়ার জন্য বলেন, রানী রাসমণি এভিনিউতে জমায়েত নিয়ে যাওয়ার জন্য বলেন, তখনই পুলিশকে টার্গেট হতে হয়। এবং তুমি ছবি দেখেছো, জুতো থেকে শুরু করে জলের বোতল, বিভিন্ন বস্তু পুলিশকে টার্গেট করেই কিন্তু ছোড়ে আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন এই আন্দোলনের নামে দেশ বিরোধী যদি স্লোগান ওঠে তাহলে অ্যাকশন। कलकत्ता में अगर कोई अनलॉफुल असेंबली या फिर कैओस करना चाहे तो देखिए, असेंबली कीजिए, अपना बात रखिए। यहाँ का जो कुछ लोग हैं जानबूझ के किया है, जी यहाँ उल्टा रहता है।
वो तो कॉल कर सकता था, लेकिन किया, मैं पुलिस को बता दिया भाई कुछ मत करने का जरूरत नहीं है, जितना भी बोले बोलने दीजिए, लेकिन कोई देश विरोधी स्लोगन होगा तो मार्क करके एक्शन लूंगा। देश में आजादी मिल गया है 1947, आजादी आजादी करेगा, उल्टा सीधा करेगा, ये सब नहीं चलेगा। সরাসরি চলে যাব অমিতের কাছে, আরেক প্রতিনিধি। অমিত, এই মুহূর্তে রানী রাসমণিতে অবস্থান চলছে। একেবারে দেখো, আমি আমার ক্যামেরাম্যান সঞ্জয়কে বলবো সেই ছবি দেখানোর জন্য এই মুহূর্তে রানী রাসমণির ছবিটা দেখো। এই মুহূর্তে রানী রাসমণিতে বাম সংগঠন, ছাত্র সংগঠন, মূলত এসএফআই এর নেতৃত্বে আজকের এই র্যালি এবং বলা যেতে পারে প্রতিবাদ র্যালি, এবং এই মুহূর্তে রানী রাসমণিতে অবস্থান চলছে। রানী রাসমণিতে এসএফআই এর যেমন কর্মী সমর্থকরা রয়েছে এবং একই সঙ্গে যখন স্লোগানিং চলছে, সেখানে ট্যাবলোর ওপরে দাঁড়িয়ে যারা রাজ্য নেতৃত্ব রয়েছে তারা যেমন স্লোগান দিচ্ছে বা তারা বক্তব্য রাখছে, এবং একই সঙ্গে এসএফআই এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা পড়ুয়া রয়েছে বা সমর্থক রয়েছেন তারা রানী রাসমণিতে অবস্থানে তারা বসেছেন, তারা স্লোগান দিচ্ছে, তারা যে সমস্ত দাবি তাদের রয়েছে, অর্থাৎ আজকের যে তাদের যে প্রতিবাদ কর্মসূচি, অর্থাৎ দিল্লিতে ছাত্রদের উপরে পুলিশের যে লাঠিচার্জ তারা এমন প্রতিবাদ তারা করছেন, ধর্মেন্দ্র প্রধানের তারা ইস্তফা তারা দাবি করছেন, এবং একই সঙ্গে কি বলছেন তারা অবস্থান কতক্ষণ কতদিন তারা চালাবেন? রাসমণিতে তারা অবস্থান করছেন এবং তারা এই অবস্থান তারা চালিয়ে যাবেন, এমনটাই তাদের বক্তব্য। ওকে, অবস্থান তারা চালিয়ে যাবেন। দেখুন সেই ছবি, রানী রাসমণি থেকে গার্ডরেল সরিয়ে দেওয়ার পরে সেখানেই অবস্থান করছেন তারা, অর্থাৎ আন্দোলনকারীরা। নিটের যে দুর্নীতি, যে পেপার লিক, সেই পেপার লিকের বিরুদ্ধে আন্দোলন এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে আন্দোলন, সেই দাবি দিল্লি থেকে কলকাতা পর্যন্ত। আরো এক প্রতিনিধি প্রীতির কাছে চলে যাব। প্রীতি, কি পরিস্থিতি তৈরি হয়েছিল ধর্মতলা চত্বর? অন্তত এখন কি মোটামুটি স্বাভাবিক? দেখো, কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। হয়তো শহর কলকাতা এর আগে এরকম ছবি কখনোই দেখেনি, এই বিশৃঙ্খল ছবি। পুলিশের তরফে সহনশীলতা প্রথম থেকেই দেখানো হয়েছিল এবং এই মিছিল কার্যত বাম ছাত্র সংগঠনদের মিছিল ছিল। তাদের সঙ্গে সঙ্গেই কিন্তু অন্যান্য মত তারা ঢুকতে শুরু করেন এবং মিছিল শিয়ালদা থেকে একেবারে এসএন ব্যানার্জি হয়ে সরাসরি ধর্মতলায় চলে আসে। এবং পুলিশের তরফে কিন্তু বারবার বোঝানোর চেষ্টা চলছিল যে এই যে রাস্তা, যেহেতু তুমি জানো যে ধর্মতলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতার সংযোগ স্থল বলা চলে। এই রাস্তা যদি দীর্ঘক্ষণ আটকে থাকে তাহলে সাধারণ মানুষ যারা বিক্ষোভের সঙ্গে যুক্ত না তাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। তারপরে কিন্তু আমরা দেখি হঠাৎ করে পরিস্থিতি অস্বাভাবিক হতে শুরু করে এবং পুলিশের দিকে লাঠি, জুতো, বোতল এই সমস্ত ছুটতে শুরু করে। মিডিয়া যারা কাজ করেন তাদের সঙ্গে অভদ্র ব্যবহার করতে শুরু করেন এবং বাম ছাত্র সংগঠন যারা এই ডাক দিয়েছিল তাদের তরফেও কিন্তু বলা হয় যে তারা এই বিষয়টা আর কন্ট্রোল করতে পারছেন না, তাদের হাত থেকেও আউট অফ কন্ট্রোল চলে এসেছে। তবে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিকের পরে তবে কিছুক্ষণ আগে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। একেবারেই এখানেই প্রশ্ন, কেন জুতো ছুটতে হলো, কেন ইটপাটকেল ছুটতে হলো, কেন বোতল ছুটতে হলো, কেন আহত হলেন সাংবাদিকদের বেশ কয়েকজন? এই প্রশ্ন তো উঠবেই। শান্তিপূর্ণ আন্দোলনের নামে এই ধরনের। অমিতের কাছে যাব। অমিত, এখন কি হচ্ছে? অমিত, শোনা যাচ্ছে? রানী রাসমণিতে অবস্থান চলছে। রানী রাসমণি থেকেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি তুলছেন আন্দোলনকারীরা। কিন্তু কিছুক্ষণ আগে যে আন্দোলন হলো, যে মিছিল হলো, সেই মিছিল থেকে কেন জুতো ছুটতে হলো, সেই মিছিল থেকে কেন ইট ছুটতে হলো, কেন সাংবাদিকদের হেনস্থা হতে হলো, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। কেন এই আন্দোলনের নামে এই রকম ধরনের আচরণ, এটাও তো বড় প্রশ্ন। আন্দোলনে কারা? আসলে কি বাম ছাত্র যুব সংগঠন, তারপরে এসইউসিআই, এদের নামে আরো অন্যরা, দুষ্কৃতীরা ঢুকেছিল এই মিছিলে? এই প্রশ্ন তো স্বাভাবিকভাবেই উঠবে। কারণ পুলিশের দিকে একাংশ কেন বিশৃঙ্খল হলো, কেন বোতল ছুটতে হলো, জুতো ছুটতে হলো? আন্দোলনে ঢুকে পড়েছিল কোন রকম দুষ্কৃতীরা?
নিট আন্দোলনে তুলকালাম। ধর্মতলা চত্বর আটকে পড়েছিল এই ব্যস্ততম দিনে কয়েক ঘন্টার জন্য। অমিতের সঙ্গে কথা বলার চেষ্টা করব। অমিত, শোনা যাচ্ছে? অমিত, কি পরিস্থিতি এখন? দেখো, এই মুহূর্তে অবস্থান চলছে, অবস্থান থেকে তারা আমরা যখন অবস্থান কভার করতে এসেছি তাদের মধ্যে থেকে একাংশে কিন্তু আমাদেরকে লক্ষ্য করে জল তারা ছুটতে শুরু করলো এবং এমনকি আমাদের কিন্তু মাটি উদ্যত হলো এই মুহূর্তে তারা অবস্থান করছেন সেখানে দেবাঞ্জন রয়েছেন, আমি দেখছি সেখানে গৌতম দেবের ছেলেও রয়েছেন। তারা ওই অবস্থান থেকে তারা সাংবাদিকদের আক্রমণ করছেন কেন, অমিত? কলকাতায় নিট আন্দোলনে তুলকালাম। এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে যথেষ্ট। এখনো আমাদের সাংবাদিক বললেন, সাংবাদিকদের লক্ষ্য করে বোতল ছোড়া হচ্ছিল। প্রীতির সঙ্গে কথা বলবো। প্রীতি, আরো একটা প্রশ্ন, এই যে আন্দোলন চলছে, অবস্থান চলছে, সপ্তর্ষি দেব রয়েছেন, দেবাঞ্জন রয়েছেন, তারা যখন রয়েছেন তখন নাকি মিছিল এই অবস্থান থেকে আবার সাংবাদিকদের উদ্দেশ্যে জল ছোড়া হচ্ছে, বোতল ছোড়া হচ্ছে? দেখো, প্রথম থেকেই সাংবাদিকদের উদ্দেশ্যে স্লোগানিং চলছিল এবং সেটা কার্যত যখন ধর্মতলার মোড়ে বরিনা ক্রসিং এ এসে মিছিল পৌঁছায় সেটা একটা অন্য মাত্রা নেয় এবং শুধুমাত্র জল নয়, জলের বোতল, লাঠি, এখনো নাকি অবস্থান থেকে ছোড়া হলো সাংবাদিকদের উদ্দেশ্যে? একদম 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 জল ছোড়া হচ্ছে এবং তারা যখন লাইভে দাঁড়াচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং পুলিশ কার্যত নির্বিকার, পুলিশের তরফে যখন বোঝানো হচ্ছে এই ক্রাউডকে কার্যত থামানো তাহলে যাচ্ছে না। কিসের আন্দোলন? এখানে সাংবাদিকদের বিরুদ্ধে আন্দোলন, সাংবাদিকদের মারার জন্য আন্দোলন। এবং বাম ছাত্র সংগঠন যারা এই মিছিলের ডাক দিয়েছেন তারাও কিন্তু কার্যত স্বীকার করে নিচ্ছেন এই যে মিছিল তা এখন আউট অফ কন্ট্রোল চলে গেছে। তারাও বারবার যখন বোঝানোর চেষ্টা করছেন, তারাও বারবার যখন মাইকিং এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন, তাদের কথাও শোনা হচ্ছে না। এখনো কি মাইকিং করতে হচ্ছে? একদমই, এখনো মাইকিং চলছে এবং বাম ছাত্র সংগঠন যারা এই মিছিলের ডাক দিয়েছেন তারা বোঝানোর চেষ্টা করছেন। তবে আমরা দেখতে পাচ্ছি থেকে থেকেই রণক্ষেত্রের চেহারা নিচ্ছে এবং পুলিশের তরফে যখন সহনশীলতা দেখানো হচ্ছে তখন অন্যদিকে মিডিয়া পার্সন এবং মিডিয়া যারা কাজ করেন তাদের উপরে কিন্তু চড়াও হচ্ছেন মবেদের একাংশ। জন, সপ্তর্ষি দেব এরা যথেষ্ট দায়িত্বজ্ঞান সম্পন্ন নেতৃত্ব, তারা আন্দোলনের এই মুহূর্তে নেতৃত্বে। তা সত্ত্বেও ওখান থেকে এখনো সাংবাদিকদের দিকে বোতল ছোড়া হচ্ছে, জল ছোড়া হচ্ছে, সাংবাদিকদের ডিস্টার্ব করা হচ্ছে। এ কোন আন্দোলন? এই আন্দোলনের মধ্যে কি কোনো দুষ্কৃতীরা ঢুকে পড়েছে? এবং সাংবাদিকরা বলছেন যে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। বারবার মাইকিং হচ্ছে অবস্থান থেকে, মাইকিং হচ্ছে যাতে এই ধরনের কোনো আচরণ না করা হয়। তারপরেও সাংবাদিকরা লাইভ করা শুরু করা মাত্রই তাদেরকে হেনস্থার অভিযোগ উঠছে বারবার। ওই অবস্থান মঞ্চ থেকে অবস্থান করতে দিল পুলিশ, অবস্থানের অনুমতি দিল পুলিশ এবং অবস্থান যেখানে করতে চেয়েছিল সেখানেই অবস্থান চলছে রানী রাসমণিতে। তাও কেন উত্তেজনা? দিল্লি থেকে কলকাতা, দিল্লিতেও আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন ছিল, কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলন যখন সংসদ ভবন অভিযান করলো সেই সময় পুলিশের লাঠি এবং বেশ কয়েকজন আহত হলেন পড়ুয়া আন্দোলনকারী। আর এই নিট আন্দোলনকারীরা আজকে দুজন প্রতিনিধি, তারা জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে দেখা করলেন। তাদের মূল তিনটে দাবি তারা রাখলেন। একটি দাবি হচ্ছে, প্রধান দাবি, ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি। দ্বিতীয় দাবি, যে করেই হোক ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে বা বরখাস্ত করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে, যারা এই নিটের পেপার লিকের জন্য যারা আত্মহত্যা করেছেন, মৃত্যু হয়েছে যাদের মানসিক অবসাদে, তাদের ক্ষতিপূরণের দাবি, 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ। এবং তৃতীয় দাবি হচ্ছে, যে সমস্ত আন্দোলনকারী তাদের গ্রেফতার করা হয়েছে, যে সমস্ত আন্দোলনকারীদের উপর মামলা দেওয়া হয়েছে, সেই সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। আন্দোলনকারীরা যারা ধৃত তাদেরকে ছেড়ে দিতে হবে। দুটো দাবি একেবারেই মেনে নেওয়া হয়েছে বলে দাবি জানিয়েছেন সৌরভ দাস, ককরোচ জনতা পার্টির নেতা সদস্য। এবং
প্রথম যে দাবি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি, সেটা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ইস্তফা না দিলে আরো বড়সড় আন্দোলন হবে এবং আগামীকাল পর্যন্ত দুপুর পর্যন্ত সময় দিয়েছে কেন্দ্রীয় সরকার। দেখুন কি বললেন সৌরভ। पूरे देश के युवाओं में जो गुस्सा है, जो आक्रोश है, एक सेंटीमेंट है, वो बहुत क्लियर सेंटीमेंट है दैट धर्मेंद्र प्रधान हैज टू रिजाइन और ही नीड्स टू बी सैक्ड। सरकार से इस बारे में विस्तृत चर्चा हुई है। सरकार ने इस मुद्दे पर, इस पॉइंट पर जवाब देने के लिए कल दोपहर तक का समय मांगा है। हमने सरकार को बता दिया है कि पूरे देश भर में इस समय प्रदर्शन चल रहे हैं, जो प्रदर्शन बढ़ते जाएंगे और अगर हमें जल्द ही धर्मेंद्र प्रधान का इस्तीफा या बर्खास्ती नहीं मिली तो ये प्रदर्शन और व्यापक होंगे और जल्द ही कॉकरोच जनता पार्टी को एक और नेशनल कॉल देना होगा। हम उम्मीद करते हैं कि सरकार जल्द से जल्द धर्मेंद्र प्रधान को बर्खास्त करेगी या वो इस्तीफा देंगे और इस मामले को हमें कंक्लूजन की ओर लेकर जा पाएंगे। এই ককরোচ জনতা পার্টি এই কলকাতায় চেয়েছিল মিছিল করতে, অনুমতি দেওয়া হয়নি। কিন্তু বাম ছাত্র যুব এআইডিএসও থেকে আরম্ভ করে বিভিন্ন সংগঠন তারা মিছিলের ডাক দিয়েছিল, প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছিল। শিয়ালদা থেকে আজকে ধর্মতলায় মিছিল ছিল, শিয়ালদা থেকে ধর্মতলায় সেই মিছিল আন্দোলনকারীরা যখন ধর্মতলায় পৌঁছলেন সেই সময় ওই মিছিলের থেকে পুলিশের দিকে জুতো, বোতল, ইট ছোড়া হয়। তারপরেই পুলিশ তাড়া করে, লাঠি উঁচিয়ে তাড়া করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে, জল কামান ছোড়ে এবং সাংবাদিকদেরও আক্রমণ করা হয়, সাংবাদিকদের হেনস্থা করা হয়, এরকম অভিযোগ উঠছে। আবার তাদের অবস্থান রানী রাসমণিতে তারা দাবি করেছিলেন, প্রথমে না করলেও পুলিশ রানী রাসমণিতে অবস্থানের অনুমতি দিল। তারপরেও সেই অবস্থান থেকেও সাংবাদিকদেরকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ। যারা সপ্তর্ষিদেব, দেবাঞ্জন, এরা তো যথেষ্ট দায়িত্ব জ্ঞান সম্পন্ন নেতৃত্ব, তারা অবস্থানের নেতৃত্ব দিচ্ছেন। সেই অবস্থান থেকে কেন সাংবাদিকদের টার্গেট করা হচ্ছে? আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তাদের এই অবস্থান কর্মসূচি। ওখানে কি কোনো দুষ্কৃতি ঢুকে পড়েছে? ওখানে কোনো দুষ্কৃতি ঢুকে পড়েছে? এই সুযোগের সদ্ব্যবহার করছে? এই প্রশ্ন তো উঠছে, কারণ সাংবাদিকদের আক্রমণ করা হচ্ছে, সাংবাদিকদের হেনস্থা করা হচ্ছে। এবার চলে যাব আবার দিল্লিতে জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠক। সেই বৈঠক থেকে বেরিয়ে এসে জেপি নাড্ডা কি বললেন দেখুন। आंदोलनकारी लोगों के विषयों पर चर्चा करने के लिए यहाँ आए थे। लगभग 2 घंटे बातचीत चली, उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई। उनकी मुख्यतः 3 डिमांड थी और 5 सुधार के दृष्टि से परीक्षा के सुझाव हुए। हमने उनको कहा कि हम कल आपके साथ दोपहर बाद मिलेंगे और फिर हम अपने जो चर्चा आगे होगी वो आपको बताएंगे। এর মধ্যে রাজনীতিও ঢুকে গেছে। সিজেপির সঙ্গে রাজনৈতিক দল বিরোধীরা, বিশেষ করে বিজেপি বিরোধীরা, তারা সঙ্গ দিয়েছে। অখিলেশ যাদব সঙ্গ দিয়েছেন, রাহুল প্রিয়াঙ্কা সঙ্গ দিয়েছেন। আগামী সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলেছেন সিজেপির আন্দোলনে সামিল হতে। আর এখানে রাহুল গান্ধী যে শর্ত সিজেপি দিল সেই শর্তের কথাই আওড়ালেন রাহুল গান্ধীও। ये जो हमारे फ्यूचर पे गोली चलाए हैं, लाठी मारे हैं, उन पर कार्रवाई होनी चाहिए। नरेंद्र मोदी जी जो पूरे सिस्टम के ऑपरेटर हैं, वो ऐसे जैसे हजारों युवाओं से माफी मांगे। 3 मांगे हैं, हमारे स्टूडेंट्स को मारना बंद कीजिए, धमकाना बंद कीजिए और ये मांगे पूरी कीजिए। यही मैसेज है। धर्मेंद्र प्रधान इज ए क्रिमिनल एजुकेशन मिनिस्टर। He has to be removed. He is a symbol of the collapse of our education system. He has to go. He is the reason my brother has got shot. He is the reason thousands of people are outside. He has to go. গতকালই জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং সোনাম ওয়াংচুকের কাছে গিয়ে তার অনশন ভাঙালেন, অনশন প্রত্যাহার করালেন। আর প্রধানমন্ত্রী পরিস্থিতি সামলাতে রাত্রিবেলায় তিনি ভিডিও বার্তা পাঠালেন। সেই ভিডিও বার্তায় তার দাবি যে
লোকসভায় বিল এনে, সংসদে বিল এনে এই পেপার লিক যাতে আর না হয় তার জন্য কঠোর আইন আনা হবে এবং পরিস্থিতি যাতে অন্যদিকে না গড়ায় তার জন্যও তিনি আবেদন জানালেন। फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा और सोमवार से संसद का दूसरा सप्ताह शुरू हो रहा है, तब जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। আর কঠোর আইনে কি রয়েছে? প্রশ্ন ফাঁস কাণ্ডে যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত জড়িতদের 10 বছরের জেল, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান থাকছে নতুন আইনে। ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার, আরও কড়া প্রশ্ন ফাঁস আইন। ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে যাতে গতি পায় এই বিচার পর্ব, তার সঙ্গে 10 কোটি টাকা জরিমানা। এই ফাস্ট ট্র্যাক কোর্টে 3 মাসেই ফয়সলা হবে, কঠোর আইনে বলা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে 10 বছর পর্যন্ত জেল হতে পারে। আর যেটা বলছিলাম আগে যে সোনাম ওয়াংচুক প্রধানমন্ত্রীও তার সুস্থতা কামনা করেন এবং তাকে অনশন প্রত্যাহারের আবেদন জানান। জিতেন্দ্র সিং, জেপি নাড্ডা তারা যান হাসপাতালে এবং তাদের হাত ধরেই সোনাম ওয়াংচুক তিনি শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা দেন এবং তারপরে অনশন প্রত্যাহার করলেন। Government is positive on not registering cases against those protesting peacefully at Jantar Mantar in Delhi and those participating in the march to the Parliament on July 20, 2026. The government has already assured threadbare discussions to find solutions to paper leaks and educational reforms for exams in the Parliament. Besides, the government is also positively considering suitable compensations for the suicide victims of recent NEET paper leaks. Sensitivity towards the children who have been victims, towards the youth who were peacefully protesting on those dates, and that both the ruling party and MPs from the opposition have assured me that their discussions will happen on the floor of the Parliament regarding reforms in the examination system like NEET and others, and that we will also be discussing about the accountability of such lapses, and that we'll all make sure that such things never happen. No child, no parent. অনশন প্রত্যাহার করলেন সোনাম ওয়াংচুক। শুধু অনশন প্রত্যাহারই করলেন না, কিছুক্ষণ আগেই আমরা খবর দেখিয়েছি আপনাদেরকে 480টা সোশ্যাল হ্যান্ডলার, তারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত, তারা যথেষ্ট উস্কানির ফাঁদ পেতেছে। আর সেই খবর পেয়েই, সেই বার্তা পেয়েই শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা দিলেন সোনাম ওয়াংচুক। হিংসা কখনো গ্রহণযোগ্য নয়, ছাত্ররা যেন শান্তিপূর্ণ আন্দোলন করেন, কোনো রকম উস্কানিতে যেন না পা দেন। কি বললেন সোনাম ওয়াংচুক দেখুন। To appeal to the protesting students to maintain utmost peace. To express their feelings is a legitimate thing, but I do not approve violence of any kind, and allowing any antisocial elements to take advantage of this is not acceptable to me. It should be a genuine demand by genuinely concerned people, in this case youngsters. So with that being fulfilled, I'm grateful and I'll be happy to wave my flag. আর এদিকে ধর্মতলা চত্বর ধুন্ধুমার, আন্দোলনের নামে হামলা, পুলিশের ওপরে ইট বৃষ্টি, পুলিশের ওপরে জুতো, পুলিশের ওপরে বোতল। বিশৃঙ্খল হলো একাংশের বিশৃঙ্খলায় বদনাম হলো এই আন্দোলনকারীদের। এই আন্দোলনকারীরা রানী রাসমণিতে অবস্থানে বসেছেন, সেখানেও নাকি সাংবাদিকদের দিকে বোতল ছুটছেন, জল ছুটছেন। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, কি পরিস্থিতি এখন?
দেখো একেবারেই শিয়ালদা স্টেশন থেকে যখন তাদের র্যালি শুরু হয়েছিল ধর্মতলা পর্যন্ত, একদিকে যেমন পুলিশকে উদ্দেশ্য করে ছোড়া হচ্ছিল এই ইট বৃষ্টি বা বোতল, সেরকম ভাবে সাংবাদিকদেরও কিন্তু নিগ্রহ করার চেষ্টা করা হচ্ছে। যখনই আমরা খবর করতে যাচ্ছি তখনই জল ছোড়া হচ্ছে এবং এখনো রানী রাসমণি এভিনিউতে যখন তারা বসেছে তাদের যখন এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে তখনও কিন্তু এইরকম ভাবেই নিগ্রহ শিকার হতে হচ্ছে। কেন ওখানে তো সপ্তর্ষি দেব রয়েছে, দেবাঞ্জন রয়েছে, তারা যথেষ্ট দায়িত্ব জ্ঞান সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। দেখো প্রশ্ন তো এখানেই উঠছে, যখন তারা এই র্যালির ডাক দিয়েছিল তাহলে কেন ভাবে শৃঙ্খলাবদ্ধভাবে র্যালি তারা করতে পারলেন না? কারণ দেখা গেল এখানে জমায়েত হওয়ার পর 3 ঘন্টা ধর্মতলার মতো একটা ব্যস্ততম জায়গা আটকে রাখা হলো এবং তারপরে যেটি এসএফআই ব্যানারে এই র্যালি তাদের ডাকেই আন্দোলনকারীরা এখানে এসেছেন, জমায়েত হয়েছে, সেই জায়গায় পুলিশ এই দেবাঞ্জন দিয়ে এদেরকে বোঝানোর পরও কেন তারা দীর্ঘ পর্যন্ত তারা রানী রাসমণির এভিনিউতে জমায়েত নিয়ে নিতে পারলেন না, এটা একটা প্রশ্ন। এবং যখন পুলিশ তাদেরকে বারংবার অনুরোধ করছিল, মাইকিং করা হচ্ছিল, তখন কি দেখা গেল অরিন্দা একবারে পুলিশকে টার্গেট করে কিন্তু এই বোতল, জুতো এবং ইট ছোড়া হয়। তাহলে এর পেছনে অন্য কোনো মোটিভ ছিল? আন্দোলনকারীর নামে এরা কারা, যারা বারংবার একেবারে এই প্রশ্ন তো উঠবেই যে আন্দোলনকারীদের নামে একাংশ তারা কারা, তারা কি করে সাহস পেল এই ধরনের ঘটনা ঘটাবার? আমাদের